আসসালামু আলাইকুম। অলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 বইয়ের দ্বিতীয় অধ্যায়, যে অধ্যায় থেকে 2টা অঙ্ক মোটামুটি আসে প্রতি বছর, কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট এর ক্লাস 3, প্রবলেম 3, ক্লাস 3। লেকচার শিটের 3 নম্বর অঙ্কটা বের করে নেন। যাদের কাছে লেকচার শিট নাই, NU 2016 সাল বের করবেন। DBH অঙ্ক শুরু করে দিয়ে, যেহেতু অঙ্কগুলো অনেক বড় হয় তাই আমরা অঙ্ক শুরু করে দিচ্ছি। রিকোয়ারমেন্টে বলছে প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলছে, এটাই তো করতে বলে প্রতিবার। তাহলে ইনকাম স্টেটমেন্টের ঘর আমরা করে ফেলি। উপরে আর কিছু লিখলাম না, সালটা লিখে দিই। কত সালের অঙ্ক? 2016 সাল, NU 2016। দেখতে শুনতে অথবা বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। আমার শীতের 3 নাম্বার অথবা NU 2013। আচ্ছা, উপরে প্রতিষ্ঠানের নাম লিখতে হয় DBH, আর নিচে লিখতে হয়, এটা কি অঙ্ক করতেছি? ইনকাম স্টেটমেন্ট। এখানে লিখতে হয়, কিন্তু আমার জায়গা একটু কম, তো এইদিকে লিখতেছি, ছকটা বড় হয়ে যেতে। এই জায়গায় লিখতে হবে। আর এখানে লিখতে হবে ডেট লিখতে হবে ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2000, ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2015। এগুলো প্রথম ক্লাসে দেখা দিয়েছিলাম, আবার দেখা দিলাম। ইনকাম স্টেটমেন্টের ঘর হয় হলো, টাকার ঘর 3টাও করা যায়, 2টাও করা যায়। আমি 2টা টাকার ঘর করলাম। একটা অ্যাকাউন্ট ডিটেলস বা অ্যাকাউন্ট টাইটেল টাকা বা ডিটেলস লিখলে হবে। আচ্ছা, অঙ্কে চলে যাচ্ছি আমরা। প্রথমে এখানে একটা টাইটেল দিতে অপারেটিং ইনকাম বা রেভিনিউ। অপারেটিং রেভিনিউ মানে পরিচালনা আয়। এখানে কি আসে? সেলস। প্রশ্নে সেলস খুঁজে দেখবো, সেলস তো থাকবে সবসময়। সেলস দেয়া আছে, সেলস এবং পারচেজ একসঙ্গে দেওয়া আছে। পারচেজ দেওয়া আছে 25,000 এবং ক্রেডিট পাশে 70,000 দেওয়া আছে, সেটা সেলস লিখবো 70,000। ভিতরে ঘরে কেন লিখলাম? যখন কোনো আইটেম থাকবে সেলস রিটার্ন, ডিসকাউন্ট, এই সেলস রিলেটেড কিছু থাকলে ভিতরে লিখতে হবে। সবার শেষে সেলস ডিসকাউন্ট আছে 5,000 টাকা, এই জন্য আমরা সেলসের টাকা এই ভিতরে লিখছি, নাহলে এখানে লিখতাম। সেলস ডিসকাউন্ট কত আছে? 5,000 লিখবো। সেলস ডিসকাউন্ট 5,000। অঙ্ক অনেক কি জানি, অনেক বড় একটা অঙ্ক, অনেক সময় লেগে যায়, এই জন্য সংক্ষেপে লিখতেছি, আপনারা সম্পূর্ণ লিখে নেবেন। এটার নাম নেট সেল দিয়ে দিলে খুব ভালো। এটার নাম হলো নেট সেলস। সেলস থেকে সকল খরচ বাদ দিলে যে টাকা থাকে, এটার নাম হলো নেট সেল। এখন এখান থেকে বাদ দিতে হবে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড এর 4টা আইটেম, এগুলো আমি আগে শিখেছিলাম। ওপেনিং ইনভেন্টরি, পারচেস রিলেটেড এক্সপেন্স মাইনাস ক্লোজিং ইনভেন্টরি, এই 4টা আইটেম। তাহলে 4টা আইটেমের মধ্যে কী কী আছে? ফার্স্ট ওপেনিং ইনভেন্টরি আছে। অঙ্কের 2 নম্বর আইটেমটার নাম হলো ওপেনিং ইনভেন্টরি লেখা। ইনভেন্টরি একটা তারিখ দেওয়া আছে 1/1/2005। যে টাকা দেওয়া আছে 10,000, এটা ভিতরে ঘরে লিখতে হবে, এই ঘরে। এটার সাথে পারচেজ যোগ করবো আমরা। পারচেজ তো দেওয়া আছে 5 নম্বরে, পারচেজের টাকা দেওয়া আছে 25,000। এটার সাথে ওয়েজেস, পারচেজ রিলেটেড কোনো খরচ থাকলে এখানে লিখতে হবে। লিখে পারচেজ রিলেটেড খরচগুলো
আর কি ডিসকাউন্ট, তারপরে হলো রিটার্ন, এগুলো থাকলে বাদ দিয়ে দিব। এগুলো নাই, ওয়েজেস আছে, পারচেস রিলেটেড যে কোনো খরচ, ওয়েজেস, ক্রেডিট এরকম থাকলে লিখে বলতে হবে ৬,০০০ টাকা। টোটাল যোগ করলে আমাদের আসতেছে ৪১,০০০ টাকা। এখান থেকে এন্ডিং ইনভেন্টরি বাদ দিতে হবে। এন্ডিং ইনভেন্টরি অ্যাডজাস্টমেন্ট দেওয়া থাকবে। অ্যাডজাস্টমেন্ট আমরা পড়তেছি ১ নম্বরে লেখা আছে এন্ডিং ইনভেন্টরি। এন্ডিং ইনভেন্টরি দেয়া আছে ১৬,০০০, লিখে ফেলবো। এটা থেকে বাদ দিলাম, এখানে আসতেছে হলো কস্ট, এই যে ২৫,০০০ টাকা, এটা হলো কস্ট অফ গুডস সোল্ড। এটা থেকে বাদ দিলাম, চলে আসলো গ্রস প্রফিট ৪০,০০০ টাকা। একটা অংশ শেষ হলো। এখন আমাদের অপারেটিং এক্সপেন্সগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। আগের ২ ক্লাসে অপারেটিং এক্সপেন্স খুঁজে খুঁজে বের করি নাই, কিন্তু আজকের ক্লাসে অপারেটিং এক্সপেন্স আলাদা আলাদা দেয়া আছে। অপারেটিং এক্সপেন্সের ২টা প্রকার এটা দেয়া আছে। তাহলে এই অংশটা মুছে ফেলবো, আপনারা উঠাই নিতে পারেন। অপারেটিং এক্সপেন্স লেখার জন্য এই ৪০,০০০ টাকা আমার উপরে লিখতেছি, গ্রস প্রফিটটা এখানে লিখতেছি। আপনারা তো খাতায় সিরিয়ালি এটা নিচে করে যাবেন। অপারেটিং এক্সপেন্স, বাংলার পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় কাকে বলে? অফিসের ভিতর এবং দোকানের ভিতর যে প্রকার খরচগুলো হয় এগুলোকে পরিচালন ব্যয় বলা হয়। ২ ভাগে ভাগ করা হয়েছে, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অর্থাৎ অফিসের ভিতরে যে খরচগুলো হয় এগুলো লিখতে হবে। অফিসের ভিতরে কি খরচ আছে, যেমন জেনারেল এক্সপেন্স, সাধারণ খরচ বা অফিস ভাড়া, অফিসের স্যালারি, এই জিনিসগুলো এখানে খুঁজে বের করবো। ফার্স্টে জেনারেল এক্সপেন্স আছে, ওয়েজেসের উপরে ৪,০০০ টাকা। জেনারেল এক্সপেন্স ৪,০০০ টাকা এখানে লিখার কথা ছিল এখানে। কেন ভিতরে লিখলাম? কারণ নিশ্চয়ই সমন্বয় আছে। সমন্বয়গুলো যখন প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সমন্বয় পড়ে ফেলবো, কিন্তু এখন আমি প্রশ্ন পাওয়ার প্রথমে সমন্বয় পড়ে নিই না, কারণ হলো অঙ্কটা যদি একবার পড়ি সময় চলে যাবে অনেকক্ষণ। অঙ্ক করা করে বুঝে দিব। সমন্বয়ে দেখবো যে সাপ্লাই রিলেটেড কিছু আছে কিনা। সাপ্লাই রিলেটেড ৫ নাম্বার সমন্বয় বা অ্যাডজাস্টমেন্টে লেখা আছে আনইউজড সাপ্লাইজ 2000 আর ইনক্লুড ইন জেনারেল এক্সপেন্স। সাধারণ খরচাবলীর ভিতরে ২,০০০ টাকার মনিহারি অন্তর্ভুক্ত আছে, তাহলে মনিহারিটা বাদ দিতে হবে। আনইউজড সাপ্লাই ২,০০০। এরপর আমরা আরো খুঁজে দেখবো কি কি আছে। নিচে দেখতেছি স্যালারি আছে, স্যালারি হলো বেতন। বেতনটা হলো আসবে এখানে, কিছু বলা না থাকে তাহলে এটা বুঝতে হবে অফিস কর্মচারী বেতন। স্যালারি লিখে বলতেছে ৮০% এখানে দেওয়া আছে, তার মানে আর ২০% নাই। ৮০%-এর মূল্য ৮,০০০ টাকা। ৮০%-এর মূল্য হলো ৮,০০০ টাকা। তাহলে আমাদের বাকি ২০% কি দেয়া নাই, বকেয়া আছে। টোটাল আমাদের তাহলে ১০০% হওয়ার কথা। তাহলে আমরা সরাসরি এনে ১০০ দিয়ে গুণ করে টোটাল লিখে ফেলবো কত? স্যালারি হলো আমাদের ১০,০০০ টাকা। কিভাবে আসলে অনেকে প্রশ্ন করতে পারে, তাহলে ভেঙে ভেঙে একটু বুঝিয়ে দিই। স্যালারি তো ৮০% মানে ৮,০০০ টাকা দেয়া আছে, যোগ বকেয়া ডিউ ২০%।
2000। এটা এইভাবে ক্যালকুলেশন করে বের করতে হবে। 80 দিয়ে ভাগ, যেহেতু 80% মানে 8000, 80% যদি 8000 হয়, সুতরাং 1% কি হবে? 8000 উপরে, 80% নিচে, সুতরাং 20% বের করতে হলে 20000, 20% উপরে, 80 নিচে, 100 উপরে হলো 8000, চলে আসলো 2000 টাকা। এটা এইভাবে যদি 80% এভাবে দেওয়া থাকে, তাহলে বুঝতে হবে বাকি 20% বকে আছে, 20% বাইর করার নিয়ম হলো এইভাবে বের করতে হবে। তাহলে চলে, যদি 30% বলতে জানি না, এখানে 70% বলতে জানি 70 লিখতাম, এখানে লিখতাম 30, তাহলে বকেয়া 2000 বেরিয়ে আসলো। আশা রাখি বুঝতে পারছেন। না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, আর জুমে যারা আছেন সরাসরি প্রশ্ন করতে হবে। আচ্ছা, এরপরে বলতেছে সমন্বয় আমরা যাচ্ছি, এখানে আর পাইলাম না খুঁজে, অফিসের খরচ সমন্বয় বলতেছে আমাদের অ্যাডজাস্টমেন্টের 4 নম্বরে, প্রিপেইড ইন্স্যুরেন্স ওয়াজ পেইড ফর পিরিয়ড ফ্রম 1 এপ্রিল 2015 টু মার্চ 2016। ইন্স্যুরেন্সের টাকা যেটা দেয়া আছে অগ্রিম, এই টাকাটা এপ্রিলের 2015 থেকে এই মার্চ পর্যন্ত, তার মানে এই বছরের খরচ হয়েছে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত, এই বছরের খরচ, বাকি টাকাটা হলো অগ্রিম। তাহলে আমরা অগ্রিম নামে লেখা আছে কত টাকা দেখবো খুঁজে, প্রিপেইড ইন্স্যুরেন্স নামে লেখা আছে 15,000 টাকা। এর মাঝে ইন্স্যুরেন্স এক্সপেন্স লিখবো, ইন্স্যুরেন্স এক্সপেন্স 15,000 টাকা খরচ আছে। 15,000 টাকার মাঝে, এটা তো 1 বছরের জন্য 15,000 টাকা দিছি, কয় মাস আমি খরচ করছি, এখানে লেখা আছে এপ্রিলের 1 তারিখ থেকে খরচ করা শুরু করছি। তাহলে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে 9 মাস। তাহলে 9 দিয়ে গুণ করলাম, তাহলে চলে আসলো যে টাকাটা, এটা এখানে লিখবো 11,250 টাকা, 11,250 টাকা। সমন্বয়গুলো না বুঝতে পারলে, ক্যালকুলেশনগুলো না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। ইন্স্যুরেন্সটা এইভাবে আমাদের দেখাতে হবে। এরপরে আমাদের আর জেনারেল অফিস রিলেটেড খরচ নাই, সেলিং এক্সপেন্সেস, সেলিং অ্যান্ড এটা সবটি যোগ করলাম, যোগ করলে আমাদের চলে আসলো টোটাল 23,250 টাকা। এটা কি খরচ? আমাদের অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এবং সেলিং অ্যান্ড মার্কেটিং, সেলিং এবং মার্কেটিং, দোকানের খরচগুলো বের করতে হবে খুঁজে খুঁজে। দোকানের খরচগুলো কি, দোকানের ভিতরে যে খরচগুলো হয়, যেমন ধরেন দোকান মাল বিক্রি করতে যে খরচগুলো হয়, দোকানের ভিতরে যে খরচগুলো হয়, যেমন ধরেন এখানে একটা লেখা আছে ক্যারেজ আউটওয়ার্ড, অর্থাৎ বিক্রয় পরিবহন, মাল বিক্রি করতে খরচটা হয়েছে, তাহলে এটা এনে আনতে হবে। ক্যারেজ আউটওয়ার্ডের টাকা আছে 2,000। ক্যারেজ টাকা। এছাড়া বিক্রয় সম্পর্কে এলো অনাদায়ী দেনা যে জিনিসটা, এটাকে বিক্রয় সংক্রান্ত খরচ বলা হয়, কারণ মাল বিক্রি করতে গেলে তো এই খরচটা হয়। 2 নাম্বার ইয়েতে আমরা দেখতেছি অ্যাডজাস্টমেন্টে লিখতেছে ক্রিয়েট এ রিজার্ভ ফর ব্যাড ডেট 5% অন অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল যা আছে সেটার উপর 5% অনাদায়ী পাওনা সঞ্চয় তৈরি করো। অ্যাকাউন্ট রিসিভেবল আছে 15,000, তাহলে ব্যাড ডেট 15,000-এর 5%, 750। টোটাল সেলিং এক্সপেন্স চলে আসলো 2,750 টাকা। এইগুলো হচ্ছে টাইটেল দিতে পারো, টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এত, টোটাল সেলিং এক্সপেন্স এত, এই দুটো যোগ করে ইচ্ছা দেখা দেবে টোটাল অপারেটিং এক্সপেন্স। এই 40,000 থেকে দুইটা এক্সপেন্স যদি আমি বাদ দিই, যে টাকাটা আসবে এটা হলো নেট প্রফিট বিফোর ট্যাক্স, 14,000 টাকা। অঙ্কে না ট্যাক্স সম্বন্ধে কিচ্ছু বলে নেই, ভাগ্যটা আমাদের ভালো,
এই জন্য ট্যাক্স দেখাতে হবে না। এখানে আমাদের অঙ্ক শেষ, নেট প্রফিট বেরিয়ে আসছে। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কোয়েশ্চেন করতে পারেন। যে জিনিসটা বুঝি নেই, দেখা না গেলেও বললেন। ঠিক আছে, তাহলে আমরা এর পরের অংশে চলে যাচ্ছি। এর পরের অংশে আমাদের প্রশ্নে বলা থাকতে বলতেছে ব্যালেন্স শিট করো, কিন্তু রিটেন আর্নিং না করে ব্যালেন্স শিট করা যায় না। এই জন্য রিটেন আর্নিং এমনি করতে হবে আমাদের। রিটেন আর্নিং করতে হলে উপরে এই প্রতিষ্ঠানের নাম লিখবো DBH, এবং আমরা কি স্টেটমেন্ট করতেছি, এটা রিটেন্ড আর্নিং স্টেটমেন্ট। ঘর সেম, অ্যাকাউন্ট টাইটেল টাকা টাকা, ঘরটাও সেম, উপর DBH রিটেন আর্নিং স্টেটমেন্ট। তা এই কথাটাও একরকম, ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর, এই কথাটা ঠিক থাকবে। এখানে শুধু রিটেন আর্নিং স্টেটমেন্ট হবে আর কি। আচ্ছা, অঙ্কে চলে যাচ্ছি। এখন আমাদের অঙ্কে এখানে বলতেছে যে রিটেন আর্নিং এর 1 তারিখের ব্যালেন্সটা খুঁজে বের করতে হবে। এটা দেয়া থাকে সবসময়, ট্রায়াল ব্যালেন্সের ভিতরে দেওয়া থাকে। সবার নিচের থেকে 2 নম্বরে দেখেন রিটেন আর্নিং 20,000 টাকা দেওয়া আছে। তাহলে রিটেন আর্নিং 1/1/15 দেওয়া 20,000 টাকা। এই বছর নেট ইনকাম হয়েছে, কোথায় পাইছে এটা, এই যে একটু আগে স্টেটমেন্ট করলাম, নেট ইনকাম 14,000 টাকা হয়ে গেল আমাদের 34,000 টাকা। এখানে যদি ট্যাক্স রিজার্ভ থাকে তাহলে যোগ হয়, ওল্ড ট্যাক্স রিজার্ভ না, এটা এখন বাদ দিব হলো আমাদের সমন্বয়ে সবসময় বলা থাকতে পারে যে ডিভিডেন্ডের কথা, এবং তো ট্রায়াল ব্যালেন্সে বলা থাকতে পারে ডিভিডেন্ডের কথা। ডিভিডেন্ড থাকলে ডিভিডেন্ড বাদ দিব, আর অ্যাডজাস্টমেন্ট ডিভিডেন্ডের কথা বলা থাকতে পারে, সেটা বাদ দিব। সি নাম্বার অ্যাডজাস্টমেন্টে বাকি ছিল যে ডিরেক্টরস ডিক্লেয়ার ডিভিডেন্ড 10%, পরিচালকরা ডিভিডেন্ড দিছে 10%। তাহলে ডিক্লেয়ার্ড ডিভিডেন্ড 5% কিসের ভিতরে, মূলধনের উপর। মূলধন আছে হলো 30,000 টাকা, ক্যাপিটাল 5% ক্যাপিটাল ধরলাম, চলে আসতেছে হলো 3,000 টাকা। 10% বলছেন, ভুল লিখছি এখানে, 3,000 টাকা। মুনাফা 3,000 দিয়ে দিলে আমাদের বর্তমানে মুনাফার ব্যালেন্স থাকে 31,000 টাকা। এটার নাম রিটেন আর্নিং 31 ডিসেম্বর 2015। রিটেন আর্নিং 31,000 টাকা পাইলাম, এটা আমাদের ব্যালেন্স শিটে লাগবে, দায় পাশে যাবে। আমরা ব্যালেন্স শিট করতে বলছে, যেহেতু ব্যালেন্স শিটের ঘর করে ফেলবো। ব্যালেন্স শিটের ঘর সেম, মুছে ফেলতেছে এটা। কিন্তু ব্যালেন্স শিটে একটা সমস্যা কি, ব্যালেন্স শিটে আমাদের উপরে এই কথাটা আমাদের ফর দ্য ইয়ার ইন্ডেড হবে না, অ্যাট এস 31 ডিসেম্বর, অ্যাট এস। এখানে লিখবো অ্যাসেট, ব্যালেন্স শিটে এই জায়গায় ঘর হবে না, টাকা টাকা অ্যাসেট। সম্পদ সমূহ, সম্পদগুলোকে 4 ভাগে ভাগ করি আমরা। প্রথমে দেখি হলো ফিক্সড অ্যাসেটস, কারেন্ট অ্যাসেট লেখা যায়। ফিক্সড অ্যাসেটসের মাঝে আমাদের আছে হলো বিল্ডিং নামে একটা সম্পদ আছে, ট্রায়াল ব্যালেন্সের ভিতরে আছে বিল্ডিং 50,000 টাকা। পরে আমরা দেখি ইনভেস্টমেন্ট, এই অঙ্কে নাই,
থাকলে ইনভেস্টমেন্টের টাকা লিখতে হয়, নাই। এরপরে কি কারেন্ট অ্যাসেটস, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। আর 4 নাম্বার ইনটেনজিবল অ্যাসেট, মানে গুডউইল, যে কোনো ভুয়া সম্পদ থাকলে, অলিক সম্পদ থাকলে। কারেন্ট অ্যাসেটস, কারেন্ট অ্যাসেটের মাঝে পরে হলো চলতি, 1 বছরের মাঝে যে সম্পদগুলো দিয়ে দিতে হবে। সেখানে ট্রায়াল ব্যালেন্সের ভিতরে দেখেন ক্যাশ, ক্যাশ আছে হলো 17,000 টাকা। এরপরে দেখেন এখানে অ্যাকাউন্ট রিসিভেবল আছে, ট্রায়াল ব্যালেন্সের ভিতরে অ্যাকাউন্ট রিসিভেবল 15,000 টাকা। সমন্বয় বলতেছে এখানে সবগুলো সমন্বয় আরেকবার আসবে, সমন্বয়গুলো 2 বার করে, অ্যাডজাস্টমেন্টগুলো 2 বার করে আসে। একটা এই আপনার এই কি বলে 2 নাম্বার অ্যাডজাস্টমেন্টের বলছে ব্যাড ডেট অ্যালাউন্স রাখতে 5%, মানে 750 টাকা। তাহলে এটা বাদ দিতে হবে, এটা আমরা জানি, আগের ক্লাসগুলো করছি। 14,250 টাকা। এছাড়া আরও সম্পদ আছে এখানে, চলতি সম্পদ। আমরা ট্রায়াল ব্যালেন্সে তো আর পেলাম না, এখন অ্যাডজাস্টমেন্টে যাই দেখি। ফার্স্টে একটা ইনভেন্টরি আছে, এন্ডিং ইনভেন্টরি, সমাপনী মজুত পণ্য। এটা কি সম্পদ? চলতি সম্পদ বা কারেন্ট অ্যাসেট। 16,000 টাকা দেওয়া আছে। তারপর অ্যাডজাস্টমেন্ট 1, 2 তাহলে শেষ হয়ে গেল। 3 নাম্বার অ্যাডজাস্টমেন্ট হলো ডিভিডেন্ড, এটা পরে আসবে দায় পাশে আর কি, লাইবিলিটি পাশে। এরপর আছে প্রিপেড ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স 9 মাসেরটা কি খরচ হয়ে গেছিল, তাহলে 9 মাস যদি খরচ হতে 3 মাস বাকি রইল, 15,000-কে 12,000 দিয়ে ভাগ দিব, 12 দিয়ে ভাগ দেবো, 3 দিয়ে গুণ করবো, গুণ করলে আসতেছে হলো 3,750। এরপর আমরা এই অ্যাডজাস্টমেন্ট নাম্বারের পরে দেখি আর কোনো কিছু আছে কিনা। আনইউজ সাপ্লাই, মানে ব্যবহার হয়নি, অব্যবহৃত মনিহারি, এটা কি এক ধরনের চলতি সম্পদ। আনইউজ সাপ্লাই আছে 2,000, আনইউজড সাপ্লাইড 2,000। তো সবগুলো কারেন্ট অ্যাসেট আমি যোগ করলাম, যোগ করে ফাইনাল করে লিখে বললাম 53,000 টাকা। তাহলে 50 আর 53 যোগ করলে আসে 1,03,000। টোটাল অ্যাসেট চলে আসলো 1,03,000 টাকা, টোটাল অ্যাসেটস। এখন যদি টোটাল লাইবিলিটি যদি 1,03,000 চলে আসে, তাহলে আমাদের অঙ্ক মিলছে। তাহলে বাকি অংশটা আমরা করে ফেলি। বাকি অংশটা হলো আমাদের ঘর করতে হবে, এই ঘরটা মুছে ফেলতেছি লাইবিলিটি পাসটা করার জন্য। লাইবিলিটি অ্যান্ড স্টক হোল্ডার ইকুইটি, সংক্ষেপে লিখতেছি, আপনার ইয়ে করে নেন। ফার্স্ট লিখব হলো শেয়ার ক্যাপিটাল, প্রথম টাইটেলটা হবে কি শেয়ার ক্যাপিটাল। এখানে চারটা ইয়ে হবে। শেয়ার ক্যাপিটালের মাঝে ক্যাপিটাল দেওয়া আছে আমাদের 30,000 টাকা ক্যাপিটাল দেওয়া আছে। প্রথমে ক্যাপিটাল 30,000 লিখব, ফাইনাল ঘর। এরপরে টাইটেলটার নাম হলো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে যে রিটেন আর্নিং এর ব্যালেন্সটা এবং জেনারেল রিজার্ভ যদি কোনো থাকে তাহলে সেটা লিখতে হবে। জেনারেল রিজার্ভ আছে, জেনারেল রিজার্ভ আছে অঙ্কে ট্রায়াল ব্যালেন্সের ভিতরে আছে জেনারেল রিজার্ভ 8,000 টাকা। আর রিটেন আর্নিং 31 তারিখে যে ব্যালেন্সটা বের হয়েছিল 31/12/2015, 31,000 মনে হয় বের হয়েছিল, সেটা এখানে লিখতে হবে। এটাকে আমরা অঙ্ক করে বের করছি 2 নাম্বার স্টেপে, 39,000 টাকা। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার। 3 নাম্বার হলো লং টার্ম লোন। এই টাইটেলগুলো যদি নাও থাকে তো দিতে হবে, ইনভেস্টার টাইটেল, এটা আমরা না থাকলেও দিয়ে দিছি, এটাও না থাকলেও দিয়ে দিতে হবে। এরপর আছে লং টার্ম লোন আছে প্রশ্নে,
লোন আছে প্রশ্নে 24,000 টাকা লোন নেওয়া আছে। আচ্ছা, লং টার্ম লোন 24,000। এটার মাঝে 5% সুদ ছিল, কিন্তু আমি 5% সুদটা হিসাব করি নাই। কেন করি নাই? 31/12/2015 মানে আজ যেদিন আমি অঙ্ক করতেছি সেদিন লোনটা নেওয়া হয়েছে, তাহলে এটা তো কোনো সুদ হবে না, একদিনও যায়নি, আজকের দিনেই লোন নিচ্ছে, এটা সুদ আসেনি। এখন কারেন্ট লাইবিলিটি, চলতি সম্পদ বলতে যেগুলো আপনার এই বছরের মধ্যে প্রদান করতে হবে, যেমন অ্যাকাউন্টস পেবলের টাকা আছে হলো 5,000 টাকা। স্যালারি দেইনি আমরা, স্যালারি 2 মাসের দিছিলাম না, স্যালারি 2 মাসের ছিল 2,000 টাকা, 20% স্যালারি দেওয়া হয়েছিল না, ডিউ লিখে রাখছিলাম। তারপরে হলো স্যালারি পেবল লিখতে হবে না, পেবল বা ডিউ। এরপর আছে ডিভিডেন্ডের টাকাটা, যে 3,000 টাকা যে হিসাব করছিলাম 3 নাম্বার সমন্বয় ছিল, সেটা লিখতে হবে, ডিভিডেন্ড পেবল 3,000। টোটাল আসলো কি 10,000 টাকা। সবগুলো যদি আমি যোগ করি, এখান থেকে 30, 39 হলো 69, 24 আর 10, তাহলে 1,000, 3,000 টাকা, 1,03,000 চলে আসলো, অঙ্ক মিলে গেছে। টোটাল লাইবিলিটি স্টক হোল্ডার ইকুইটি সমান এটা সংক্ষেপে লিখবেন না, কিন্তু ডিটেলস লিখে হবে। ধন্যবাদ সবাইকে। অঙ্কগুলো বেশ বড়, এই জন্য দ্রুত করতে হয়। আপনারা একটু ক্লাস দরকার পড়লে পজ দিয়ে দেখবেন, না বুঝতে বলবেনই। আর কি বলেন, এই ভিডিওটা 2-3 বার দেখলে ইনশাআল্লাহ অঙ্কগুলো বুঝতে পারবেন ভালো করে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এটা হলো ঈদের আগে শেষ ক্লাস, এরপরে ঈদের পরে ক্লাস হবে, কারণ মঙ্গলবার তো ক্লাস করানো যাবে না, ঈদ যেহেতু বুধবারে। আসসালামু আলাইকুম।